নির্বাচনে যত দেরি হবে তত পেছাবে দেশ, বাড়বে মবক্রেসি বলছে বিএনপি। ফেব্রুয়ারিতে ভোটের আশা পেছানোর পক্ষে নয় জামায়াত, সুষ্ঠু পরিবেশ নিশ্চিতের আহ্বান। নতুন বাংলাদেশে ফ্যাসিস্ট হলে পরিণতি হবে আওয়ামী লীগের মতো, হুঁশিয়ারি এনসিপির। জুলাই ঘোষণাপত্র নিয়ে ষড়যন্ত্র রুখে দেওয়ার ঘোষণা, গুম খুনের বিচার নিশ্চিতের তাগিদ। জরুরি অবস্থা অপব্যবহার রোধে একমত সব দল, জানালেন আলী রিয়াজ। পরবর্তী সংসদে বিস্তারিত আলোচনা চায় বিএনপি। অন্তর্বর্তী সরকারের সময়েই সুরাহার পক্ষে এনসিপি। মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ বৃহস্পতিবার। অব্যাহতি চেয়ে আবেদন নাম্বার দিতে শুনানি করেননি সাবেক আইজিপির আইনজীবী। এবং ৬১ ব্যাংক বিভক্ত হচ্ছে ৫ ভাগে, আগামী বছর শুরু ঝুঁকি ব্যবস্থাপনা নজরদারি, জানালেন গভর্নর। আর্থিক খাতে সুশাসন নিশ্চিতের প্রয়োজন, রাজনীতিতে গুণগত পরিবর্তন। দেখছিলেন শিরোনাম, প্রবাসের সময়ের সঙ্গে আছে আইরিন আয়াত। নির্বাচন যত দেরি হবে ততই পিছিয়ে যাবে দেশ, বাড়বে মবক্রেসি। তাই সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ক্ষমতায় থাকতে নির্বাচন চায় না একটি মহল, ভোট আদায়ে প্রয়োজনে আবারও আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন তিনি। নওশাদ আহমেদ চৌধুরীর ক্যামেরায় ইকরামুল কবিরের রিপোর্ট। একদিনের সফরে পূর্ণভূমি সিলেটে পৌঁছে হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার জিয়ারত করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সঙ্গে ছিলেন স্থানীয় নেতাকর্মীরাও। পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিএনপি মহাসচিব বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচনের বিষয়ে প্রধান উপদেষ্টার আশ্বাসে আশ্বস্ত তারা। গণতন্ত্র ফিরিয়ে এলে সঠিক পথে এগিয়ে যাবে দেশ। ফেব্রুয়ারিতে নির্বাচনের একটা মোটামুটি আলোচনা হয়েছে। আমরা সবাই আশাবাদী যে এই নির্বাচনের মধ্য দিয়ে দেশ জাতি গণতন্ত্রে ফিরে যাবে এবং জনগণের যে গণতান্ত্রিক অধিকার সেটা প্রতিষ্ঠিত হবে এবং যেটাকে আমরা বলি যে রাইট ট্র্যাকে দেশ উঠবে বলে আমরা বিশ্বাস করি। পরে শহরের সানরাইজ কমিউনিটি সেন্টারে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রোগ মুক্তি ও সুস্বাস্থ্য কামনায় দোয়া অনুষ্ঠানে যোগ দেন বিএনপির নেতারা। এ সময় ভোট প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, নির্বাচন যত দেরি হবে দেশ ততই পিছিয়ে যাবে, বাড়বে মবক্রেসি। সরকারকে বলতে চাই, গভর্নরকে বলতে চাই, যত নির্বাচনের দেরি হবে তত বাংলাদেশ পিছিয়ে যাবে, বিনিয়োগ আসবে না, মবক্রেসি আরো বাড়বে, জুডিশিয়াল সিস্টেম ভেঙে পড়বে, আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়বে। সেই জন্য দরকার একটা নির্বাচিত সরকার। একই অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস হুঁশিয়ারি দিয়ে বলেন, যারা নির্বাচন না করে ক্ষমতায় থাকতে চাইবে তাদের বিরুদ্ধে আবারও রাজপথে নামবে বিএনপি। হাসিনা চলে গেছে, কিন্তু হাসিনার দোসররা কিন্তু এখনো দেশ ছাড়ে নাই। তারা কিন্তু ষড়যন্ত্র করছে। এক শ্রেণীর লোক আছে ক্ষমতার গদিতে বসে নির্বাচনকে কিভাবে পিছানো যায় কিংবা নির্বাচন না দিয়ে কিভাবে অনেকদিন ক্ষমতা টিকে থাকা যায় সেই চেষ্টা তারা করছে। বাংলাদেশের জনগণ 17 বছর যেভাবে আন্দোলন করেছে, দরকার পড়লে আমরা আবারও আন্দোলনে নামবো, কিন্তু এই ষড়যন্ত্রকারীদেরকে আমরা কখনোই বিজয়ী হতে দেব না। এদিন বিকেলে গণ অভ্যুত্থানে সিলেট জেলার সকল শহীদ সদস্যদের স্মরণে জেলা বিএনপি আয়োজিত সভায় হতাহতদের পরিবারের মাঝে আর্থিক সহায়তা তুলে দেন বিএনপি মহাসচিব। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। নির্বাচন পেছানো নয়, ভোটের সুষ্ঠু পরিবেশ চায় জামায়াতে ইসলামী, এমনটাই জানিয়েছেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। আগামী 19 জুলাই অনুষ্ঠিত জাতীয় সমাবেশের ভেন্যু সোহরাওয়ার্দী উদ্যান পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। গোলাম পরওয়ার আরও বলেন, সরকারের ভূমিকায় জনগণ নিরপেক্ষ নির্বাচন নিয়ে আশ্বস্ত নয়। আসন্ন জাতীয় সমাবেশে দেশের সব শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণের আহ্বান জানিয়ে তিনি বলেন, আগামী নির্বাচনের আগে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করা, পিআর পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত করা এবং প্রয়োজনীয় সংস্কার ও বিচার দৃশ্যমান করার দাবিগুলো সরকারের সামনে উপস্থাপন করতেই সমাবেশের আয়োজন করতে যাচ্ছেন তারা।
আমরা নির্বাচন পেছানো না করা এ ব্যাপারে কোনো বক্তব্য কখনো রাখি নাই। বক্তব্যটা বুঝতে হবে। আমরা বলেছি, আমাদের আমির সাহেব বলেছেন নির্বাচন আমরা চাই, কিন্তু সেই নির্বাচন যেন তেন নির্বাচন না হয়। তো যেন তেনর অর্থই হলো কোনো দিকে প্রশাসন ঝুঁকে পড়বে, নিরপেক্ষ হবে না, আবার ইলেকশন ইঞ্জিনিয়ারিং হবে, আবার প্রশাসন জবরদস্তি করবে, কেন্দ্র দখল হবে। এই জাতীয় ইলেকশনকে আমাদের আমিরে জামাত মিন করেছেন যে নির্বাচন আমরা হতে দেব, কিন্তু যেন তেন নির্বাচন হতে দেব না। আর সরকারের ভূমিকায় এখনো জনগণ সংশয়ের মধ্যে আছে। নতুন বাংলাদেশে ফ্যাসিস্টের মতো আচরণ করলে আওয়ামী লীগের মতো পরিণতি হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সোমবার জুলাই পদযাত্রার ৭ম দিনে নাটোরে পথসভায় তিনি আরও বলেন, জুলাই ঘোষণাপত্র নিয়ে কোনো ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না। সংস্কার এমনভাবে করতে হবে যেন আর কোনো স্বৈরাচার তৈরি না হয়। এ সময় বিগত সরকারের আমলে প্রতিটি গুম খুনের বিচার দ্রুত নিশ্চিত করার দাবি জানান অন্য নেতারা। দেশ গড়ার প্রত্যয়ে উত্তরের জনপদে ঘুরছেন এনসিপি নেতারা। স্লোগানে মুখর রাজপথ, দুর্নীতি আর চাঁদাবাজ মুক্ত রাষ্ট্র গঠনের শপথ। সোমবার ৭ম দিনে পদযাত্রার সূচনা হয় নাটোরে। শহরের মাদ্রাসা মোড়ের স্বাধীনতা চত্বরে পথসভায় এনসিপির শীর্ষ নেতারা বলেন, গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়া যাবে না। নতুন বাংলাদেশে ফ্যাসিস্ট হলে আওয়ামী লীগের মতোই পরিণতি হবে বলে হুঁশিয়ারি দেন তারা। বাংলাদেশের নারীরা যদি নেমে না আসতো, এই অভ্যুত্থান সফল হতো না। নারীদের ত্যাগ, নারীদের বিসর্জন, এই সব কিছু বাংলাদেশকে পরিবর্তন করবে। এই নাটোরে কি কোনো চাঁদাবাজের ঠাঁই হবে? দখলদারের ঠাঁই হবে? সিন্ডিকেটের ঠাঁই হবে? যারা ক্ষমতায় দীর্ঘায়িত হইতে চেয়েছিল তারা আজকে বাংলাদেশে তাদের ঠাঁই হয় না। স্বৈরাচারী ফ্যাসিবাদী সরকারের পতন থেকে শিক্ষা না নেই, তবে তাদের পরিণতিও সেই দিকেই যাবে। এরপর সিরাজগঞ্জের উদ্দেশ্যে শুরু হয় পথযাত্রা। শহরের স্টেশন বাজার এলাকায় আরেকটি পথসভায় চলমান সংকট ঐক্যবদ্ধ হয়ে মোকাবিলার আহ্বান জানান এনসিপি নেতারা। বলেন, দেশে এমন সংস্কার প্রয়োজন যেন আর কোনো স্বৈরাচারের জন্ম না হয়। এই সংকটের বিরুদ্ধে লড়াইয়ের জন্য আমাদের ঐক্যবদ্ধ হওয়ার কোনো বিকল্প নাই। অতীত ফ্যাসিবাদের বিরুদ্ধে এবং আগাম ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদের শক্ত অবস্থান জারি রাখতে হবে। আমরা পুরনো রাষ্ট্রে, পুরনো দেশের সিস্টেমে ফেরত যেতে চাই না। সংস্কার লাগবে, সংস্কারের মাধ্যমেই নতুন দেশ লাগবে। এমনও সংস্কার লাগবে যাতে বাংলাদেশে আর কেউ কখনো স্বৈরাচারী হতে পারে না। রাতে পাবনা জেলা সদরে শহীদ চত্বরে বৃষ্টি মাথায় নিয়ে পথসভা করেন এনসিপির নেতাকর্মীরা। এ সময় নানা সংস্কারের মধ্য দিয়ে পরিবর্তিত বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। রিমু সিদ্দিক, সময় সংবাদ। রাজনৈতিক উদ্দেশ্যে জরুরি অবস্থা ব্যবহার না করার বিষয়ে একমত হয়েছে রাজনৈতিক দলগুলো। সোমবার বিকালে দ্বিতীয় ধাপে 10ম দিনের আলোচনা শেষে এ কথা জানান ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি আলী রিয়াজ। তবে কি উপায়ে জারি করা হবে জরুরি অবস্থা তা নিয়ে ভিন্ন ভিন্ন মতামত দেয় দলগুলো। সংস্কার ইস্যুতে সংলাপের ধারাবাহিকতায় সোমবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসে জাতীয় ঐকমত্য কমিশন। আলোচনা হয় উপজেলা পর্যায়ে অধস্তন আদালতের সম্প্রসারণ ও জরুরি অবস্থা ঘোষণা বিষয়ে। এদিন আলোচনাকে সফল উল্লেখ করে ঐকমত্য কমিশনের সহসভাপতি জানান, উপজেলা পর্যায়ে অধস্তন আদালত স্থাপন ও রাজনৈতিক সুবিধার জন্য জরুরি অবস্থা ব্যবহার না করার বিষয়ে একমত হয়েছে দলগুলো। বিদ্যমান সংবিধানের 141 যে অনুচ্ছেদ আছে তার ক, খ, গ সমস্ত কিছুর ক্ষেত্রেই এইটা সংশোধন, সংযোজন, বিযোজন, পরিবর্তন করার ব্যাপারে ঐকমত্য হয়েছে। জরুরি অবস্থা কোনো অবস্থাতেই, কোনো পরিস্থিতিতেই রাজনৈতিকভাবে ব্যবহৃত না হয় সেটা নিশ্চিত করার বিষয়ে ঐকমত্য হয়েছে। তবে কি উপায়ে জারি হবে জরুরি অবস্থা তা নিয়ে নানা মত তুলে ধরেন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। ঐকমত্য কমিশন বলেছে, প্রেসিডেন্ট মন্ত্রী পরিষদের লিখিত অনুমোদনের ভিত্তিতেই জরুরি অবস্থা ঘোষণা করবেন। এটা প্রস্তাব, আমরা একটা দ্বিমত করেছি না। আমরা প্রস্তাব করেছি একটা যদি সংসদীয় কমিটি থাকে,
এই সংসদীয় কমিটির মধ্যে সরকার থাকবে, বিরোধী দল থাকবে, তাহলে এখানে ব্যালেন্স অফ পাওয়ার থাকবে। জরুরি আইনের বিধান এখনো হয়তো থাকার প্রয়োজন আছে, কিন্তু নাগরিক অধিকার, মৌলিক অধিকার যাতে খর্ব না করা যায়, না হয় ওইটাকে ভিত্তি রেখে করতে হবে আলোচনার মধ্য দিয়ে। বাংলাদেশ অতীত অভিজ্ঞতা খুবই খারাপ, এগুলাকে অ্যাবিউজ করা হয়েছে। তবে সংশ্লিষ্ট বিধানে পরিবর্তন ও সংশোধনে পরবর্তী সংসদে বিস্তারিত আলোচনা হতে পারে বলে মত দেয় বিএনপি, যদিও অন্তর্বর্তী সরকারের সময়ে সুরাহা চায় এনসিপি। বিস্তারিত কি কি নাগরিক অধিকার স্থগিত হবে না হবে, কি কি বিধান আরো সংযোজিত হবে, পরিবর্তন করা হবে, এই বিষয়ে বিস্তারিত আলোচনা সংসদে হয় ভালো, এবং জাতীয় সংসদে বিস্তারিত ডিবেটের মধ্য দিয়ে এটার সংশ্লিষ্ট বিভিন্ন বিধানে পরিবর্তন বা সংশোধন আনা যাবে। আর প্রয়োজনে সেটার অনুবলে হয়তো আইনও প্রণয়ন করা যেতে পারে। সংস্কার বিষয়টাকে পার্লামেন্টের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করা হয়েছে। জাতীয় নাগরিক পার্টি এনসিপি মনে করে সংস্কারের ম্যান্ডেট এই সরকারের হাতেই রয়েছে, পরবর্তী সংসদের কাছে সংস্কারের কার্যভারকে ছেড়ে দেওয়ার আমরা পক্ষপাতী নই। এর আগে সূচনা বক্তব্যে কমিশনের সহসভাপতি আলী রিয়াজ বলেন, দলগুলোকে কোনো কিছু চাপিয়ে দিচ্ছে না কমিশন, বরং বিভিন্ন ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর বক্তব্য আমলে নিয়ে আনা হচ্ছে সংশোধনী প্রস্তাব। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, চৌধুরী আব্দুল্লাল মামুনের বিচার শুরু হবে কিনা জানা যাবে বৃহস্পতিবার। সোমবার শুনানি শেষে আদেশের এই দিন ধার্য করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর আগে শেখ হাসিনা ও কামালকে নিরপরাধ দাবি করে মামলা থেকে অব্যাহতির আবেদন করেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী। করা হয়, নির্যাতন করা হয়, প্রাণঘাতী অস্ত্র। শেষ হলো জুলাই আগস্টের মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, চৌধুরী আব্দুল্লাল মামুনের অভিযোগ গঠনের শুনানি। তাদের বিচার শুরু হবে কিনা 10 জুলাই সেই ফয়সালা করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সোমবার শেখ হাসিনা কামালের অব্যাহতি চেয়ে আবেদন করেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী। ট্রাইব্যুনালে তিনি বলেন, ছাত্র জনতাকে হত্যার নির্দেশ দেননি সাবেক প্রধানমন্ত্রী, তার বিরুদ্ধে আনা অভিযোগ উদ্দেশ্য প্রণোদিত বলেও দাবি তার। তাপস সাহেবের সঙ্গে উনি ফোনালাপ করেছেন, সেই ফোনালাপে বিভিন্ন ছাত্রদেরকে হত্যার নির্দেশ দিয়েছেন। আমি বলেছি তো সঠিকটা, এরকম কোনো নির্দেশ প্রশাসনের পক্ষ থেকে কোনো ডকুমেন্টারি কোনো এভিডেন্স তাদের কাছে নাই। তার বিরুদ্ধে যে সমস্ত কথাবার্তা এসছে সেগুলো কল্পিত, উদ্দেশ্য প্রণোদিত, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। রাষ্ট্রনিযুক্ত আইনজীবীর বক্তব্যের জবাব দেন চিফ প্রসিকিউটর। তিনি বলেন, অভিযোগ সত্য নাকি মিথ্যা এর প্রমাণ হবে সাক্ষ্য প্রমাণে। সবকিছুই নির্ধারণ হবে বিচারে এসে। এখনো বিচার আনুষ্ঠানিকভাবে শুরু হয় নাই, বিচার শুরু হবে চার্জ গঠনের মধ্য দিয়ে। অতএব চার্জ গঠন না হলে এই কথাগুলো উনি যে বলছেন বা আমরা যে কথাগুলো অভিযোগগুলো এনেছি এটা সত্য কি নয় সেটি নিরূপণ হবে বিচারে। অতএব বিচার শুরু হোক চার্জ গঠনের মাধ্যমে, তখন দেখা যাবে এটা সত্য কিনা। যদি এটা সত্য না হয় তাহলে ওনারা খালাস পাবেন। এদিন হাজির করা হয় সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাল মামুনকে। তবে তিনি মামলা থেকে অব্যাহতি চেয়ে কোনো আবেদন করেননি। জুলাই আগস্টে হত্যাযজ্ঞ চালাতে নির্দেশনা, উস্কানি, প্ররোচনা, সম্পৃক্ততা সহ 5টি অভিযোগ আনা হয়েছে শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আব্দুল্লাল মামুনের বিরুদ্ধে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থানে দ্বিতীয় শহীদ ওয়াসিম সহ চট্টগ্রামে 6 জনকে হত্যা মামলার তদন্ত শেষ করতে 2 মাস সময় পেল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। 7 সেপ্টেম্বর তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। এর আগে সোমবার সকালে রাউজানের সাবেক এমপি ABM ফজলে করিম চৌধুরী সহ 3 আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এই মামলায় মোট আসামি 20 জন, যার মধ্যে 8 জন গ্রেফতার আছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত বছরের 16 জুলাই 16 শহর ও মুরাদপুর এলাকায় আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা ছাত্র জনতার উপর গুলি চালায়। এ ঘটনায় ছাত্রদল কর্মী ওয়াসিম আকরাম, শিবির কর্মী ফয়সাল আহমেদ শান্ত ও ফার্নিচার ব্যবসায়ী মোহাম্মদ ফারুক গুলিবিদ্ধ হয়ে মারা যান। এছাড়া 18 জুলাই বহদ্দার হাটে ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের ছোড়া গুলিতে দোকান কর্মচারী সাইমন, শিক্ষার্থী তানভীর সিদ্দিকী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হৃদয় চন্দ্র তরুয়া নিহত হন। তরুণ প্রাণ হত্যার বিচার এদেশের মাটিতে হবেই। আর যারা জুলাইকে ম্লান করতে চায় তারা নব্য মীর জাফর। সোমবার বিকালে গ্যান্ডারিয়ার জুলাই অভ্যুত্থানে নিহত মেহেদী ও আনাসের নামে 2টি চত্বর উন্মোচন অনুষ্ঠানে এসব কথা বলেন
বক্তারা। প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, কাঠামোগত সংস্কারের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ে তোলা হবে। জুলাইয়ে শুরু হওয়া অপ্রতিরোধ ছাত্র আন্দোলন রূপ নেয় গণ আন্দোলনের। বিজয় নেমে আসে 5 আগস্ট, পতন ঘটে হাসিনা সরকারের। তবে ছাত্র জনতার অভ্যুত্থানে প্রাণ গেছে অনেক তরুণের। তাদের মধ্যে রয়েছেন পুরান ঢাকার গ্যান্ডারিয়ার মেহেদী হাসান জুনায়েদ ও শাহরিয়ার আনাস। সোমবার বিকেলে গ্যান্ডারিয়ায় জুলাই অভ্যুত্থানে নিহত মেহেদী ও আনাসের নামে দুটি চত্বর উন্মোচন করেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। এ সময় সন্তান হত্যার শাস্তি দাবি করে নিহতের বাবা মা। আমি একদিন ব্যাংক দেখি, ব্যাংকে টাকা নাই, টাকাটা নিয়ে মার কাছে স্বীকার করলো যে মা আমি টাকাটা নিয়ে গেছি, কিন্তু আমি ছাত্র ভাইদের, বড় ভাইয়াদের কেক বিস্কিট পানি কিনে দিয়েছি। যেই উদ্দেশ্য নিয়ে আমাদের সন্তান জীবন দিয়েছে, সেই উদ্দেশ্যটা যেন সফল হয়। তরুণ প্রাণ হত্যার বিচার এ দেশের মাটিতেই হবে উল্লেখ করে বক্তারা বলেন, জুলাইকে যারা ম্লান করতে চায় তারা নব্য মীর জাফর। এই জুলাইয়ের স্বপ্ন বাস্তবায়নের জন্য যারা বাধা হয়ে দাঁড়াবে, আমি মনে করি এই শতাব্দীর নব মীর জাফর হিসেবে তারা চিহ্নিত। এই শহীদের রক্ত কোনোদিন বৃথা যেতে পারে না, কোনোদিনও বৃথা যদি যায়, আমরা যারা আজকে দায়িত্ব নিয়েছি আমরাও দায়ী হব। প্রধান অতিথির বক্তব্যে কাঠামোগত সংস্কারের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান উপদেষ্টা আসিফ মাহমুদ। বিচার নিশ্চিত করা থেকে শুরু করে কাঠামোগত সংস্কারের মাধ্যমে সেরকম একটি বাংলাদেশ গড়ার লড়াই আমাদেরকে চালিয়ে যেতে হবে। পরে জুলাই শহীদদের স্মরণে বৃক্ষরোপণ করা হয়। চন্দ্রিমা চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। আওয়ামী লীগের পদধারীরা যেন ভিন্ন পরিচয় ভোটে আসতে না পারে সে বিষয়ে ইসির হস্তক্ষেপ চায় এনডিএম। একই সঙ্গে আগামী 2 মাসের মধ্যে সংসদীয় আসনের সীমানা চূড়ান্ত করে গেজেট প্রকাশের দাবি দলটির। সোমবার নির্বাচন ভবনে সিইসির সঙ্গে বৈঠক শেষে দলটির চেয়ারম্যান ববি হাজ্জাজ এসব জানান। সংসদীয় আসন পুনর্বিন্যাস, নির্বাচনী আচরণবিধি, প্রার্থীর অযোগ্যতা সহ 4 দাবিতে কমিশন লিখিত প্রস্তাব দিয়েছে দলটি। এ সময় দলটির পক্ষ থেকে নির্বাচনী আচরণবিধিতে বয়স সীমা 25 লাখ থেকে 40 লাখে উন্নীত করার দাবি জানানো হয়। একই দিনে বাংলাদেশ আম জনগণ পার্টি আনারস প্রতীক সহ নিবন্ধনের দাবি জানিয়ে 53 বছরের মধ্যে সেরা নির্বাচনের প্রত্যাশার কথা জানায়। ফেব্রুয়ারি 2026-এর প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য তারিখ ধরে নির্বাচনের অনুকূল পরিবেশ তৈরির লক্ষ্যে নিবন্ধিত সব রাজনৈতিক সংগঠনের সাথে সংলাপ আয়োজন করা। আমরা আওয়ামী লীগ নিয়েই কথা বলছি যে তাদের কার্যকরী পদধারী বড় অফিসার যারা ছিলেন তারা যেন ওই নাম লুকিয়ে নির্বাচন প্রসেসে না আসতে পারেন। আমাদের দলের একটা প্রতীকের আহ্বান করেছি, আনারস মার্কা। আগামী নির্বাচনে প্রস্তুতি নিচ্ছে, আমরা একটা নির্বাচন মুখর পরিবেশ সৃষ্টি দেখতে চাই। আর কোনো অধিভুক্তি নয়, স্বতন্ত্র প্রতিষ্ঠান হিসেবে তিতুমির কলেজকে স্বীকৃতি প্রদানের লক্ষ্যে আবারও মাঠে নেমেছেন তিতুমির কলেজের শিক্ষার্থীরা। সোমবার কলেজের মূল ফটকের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকায় কলেজটির স্বকীয়তা নষ্ট হচ্ছে উল্লেখ করে শিক্ষার্থীরা জানান, বারবার আন্দোলনের পরও অধিভুক্তি বাতিল করছে না সরকার। এ কারণে সেশন জট সহ দেখা দিচ্ছে নানা প্রশাসনিক জটিলতা। এসব থেকে পরিত্রাণ পেতেই তাই আবারও মাঠে নেমেছেন তারা। তারা আমাদের সাথে যে কথা দিয়ে সেই কথাগুলো রাখে নাই। সেন্ট্রাল ইউনিভার্সিটির যে কাঠামো সেটিতে আমরা ঢুকতে চাচ্ছি। সেশন জটটা বারবার পড়ার একটাই কারণ, আমাদেরকে সেন্ট্রালের অধীনে নিয়ে আমাদের স্বতন্ত্রের যে কার্যক্রমটা যেটা হচ্ছে সেটা বারবার ব্যাঘাত করছে। যমুনা অভিমুখে পদযাত্রার সময় চাকরিচ্যুত বিডিআর সদস্যদের ছত্রভঙ্গ করে দেয়া হয়েছে। সোমবার দুপুরে রাজধানীর কাকরাইল মোড়ে জল কামান নিক্ষেপের পাশাপাশি একের পর এক সাউন্ড গ্রেনেড ছোড়ে পুলিশ। এ ঘটনায় কয়েকজন আহত হয়েছেন। দফায় দফায় সাউন্ড গ্রেনেড, জল কামান আর ধাক্কাধাক্কিতে উত্তপ্ত হয়ে ওঠে রাজধানীর কাকরাইল মোড়। সকালে শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন চাকরিচ্যুত বিডিআর সদস্যরা।
দাবি পূরণে সাড়া না পেয়ে যমুনা অভিমুখে পদযাত্রা শুরু করেন তারা। এ সময় পথে একাধিকবার পুলিশের বাধা উপেক্ষা করে কাকরাইল মোড়ে অবস্থান নেন আন্দোলনকারীরা। এক স্বৈরাচার সরকারকে আমরা পতন করছি, এই সরকার কি আমাদের দুঃখটা বুঝবে না? যেদিন দাবি আদায় হবে লিখিতভাবে সেই দিন আমরা চলে যাব। পরে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের ছত্রভঙ্গ করতে জলকামান নিক্ষেপ করে পুলিশ। ছোড়া হয় একের পর এক সাউন্ড গ্রেনেড। তীব্র ধোঁয়া আর হট্টগোলে ছড়িয়ে পড়ে আতঙ্ক। দুই রকমের জলকামান মারছে আমাদের উপরে। আমরা আর বাঁচতে চাই না এই বাংলার বুকে। আমরা তো কোনো উচ্ছৃঙ্খল বাহিনী নয়, আমরা সুশৃঙ্খল বাহিনী। আইন শৃঙ্খলা বাহিনী বলছে সড়ক ছাড়তে 10 মিনিট সময় দেওয়া হলেও সরেনি আন্দোলনকারীরা। শেষ পর্যন্ত বাধ্য হয়ে ব্যবস্থা নিতে হয়। আমরা ডিসপার্স করার জন্য যেটা করার দরকার ওরার কারণ বা ওই যে সাথে বোম যেটা সাউন্ড গ্রেনেড এটা মারা হয়েছে। এ ঘটনায় বেশ কয়েকজন আটক করা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা। এনবিআর সংস্কার আন্দোলনের নামে যারা সীমা লঙ্ঘন করেছেন তারা শাস্তি পাবে কিনা তা বিশেষভাবে দেখা হচ্ছে। তবে দায়িত্বশীলদের ভয়ের কোনো কারণ নেই। দুপুরে ঢাকা কাস্টমস হাউসে পরিদর্শন শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে কথা জানিয়েছেন সংস্থাটির চেয়ারম্যান। এ সময় রাজস্ব আদায়ের শঙ্কা কেটে গেছে বলে নিশ্চিত করেন তিনি। সম্প্রতি এনবিআর সংস্কার আন্দোলনে নেতৃত্ব দেয়া কয়েকজন কর্মকর্তাকে অব্যাহতি দিয়েছে সরকার। কারো সম্পদের খোঁজে নেমেছে দুর্নীতি দমন কমিশন দুদক। এমন আতঙ্কিত পরিস্থিতির মধ্যেই জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর চেয়ারম্যান জানালেন, দায়িত্বশীল কর্মকর্তাদের ভয়ের কোনো কারণ না থাকলেও ভিন্নভাবে দেখা হচ্ছে সীমা লঙ্ঘনকারীদের বিষয়। তাদের যে কাজকর্ম সেগুলো যদি তারা সুষ্ঠুভাবে সম্পন্ন করে তাহলে আমি মনে করি না যে তাদের কোনো ভয়ের কোনো কারণ আছে। সোমবার দুপুরে ঢাকা কাস্টমস হাউস পরিদর্শন এবং বিআর চালান ও ডিএম সফটওয়্যার উদ্বোধন শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে জানান, রাজস্ব আদায়ে স্থবিরতার কোনো শঙ্কা নেই। 24 ঘন্টা অনলাইন সেবায় যাচ্ছে চট্টগ্রাম, মোংলা, বেনাপোল বন্দর। ডিউটি রিলেটেড যে পেমেন্টগুলো সেগুলো আগে একটু ভিন্ন পদ্ধতিতে হতো। আমরা এটাকে নতুনভাবে কমপ্লিট অনলাইন বেসিসে অটোমেটেড চালান সিস্টেমের মাধ্যমে কার্যকর করেছি। এর ফলে গাড়িতে বসেও ট্যাক্স পেমেন্ট করে তার মালটা খালাস করে নিয়ে যেতে পারেন। একইভাবে সরকারের জন্য সুবিধা হলো সরকার সরাসরি এই টাকাটা তৎক্ষণাৎ ট্রেজারিতে পেয়ে যান। এ সময় এনবিআর চেয়ারম্যান জানান, এখন পর্যন্ত পাওয়া তথ্যে 30 জুন পর্যন্ত রাজস্ব আদায় হয়েছে 3,68,177 কোটি টাকা, যা আরও কিছুটা বাড়বে। 30 জুন পর্যন্ত আদায় হয়েছে 3,68,177। এটাও চেঞ্জ হবে, আর একটু বাড়বে, কারণ আমাদের বুক অ্যাডজাস্টমেন্টগুলো নর্মালি 1-2 সপ্তাহ সময় লেগে যায় গভর্নমেন্ট প্রজেক্টে। যে কোনো পরিস্থিতিতে কাস্টমস সচল রাখতে হবে, কোনো অবস্থায় বন্ধ করা যাবে না বলেও রাজস্ব বোর্ড কর্মকর্তাদের নির্দেশনা দেন সংস্থাটির চেয়ারম্যান। 3,68,000 কোটি টাকার। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। রাজনীতিতে গুণগত পরিবর্তন না এনে শুধু নজরদারি বাড়ালে আর্থিক খাত পরিশুদ্ধ হবে না বলে মনে করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। সোমবার বিকেলে কেন্দ্রীয় ব্যাংকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। এ সময় জানান, 2026-এর জানুয়ারি থেকে ব্যাংক খাতে শুরু হচ্ছে রিস্ক বেসড সুপারভিশন বা ঝুঁকি ব্যবস্থাপনা নজরদারি। এই প্রক্রিয়ায় 61 ব্যাংককে 12 ভাগে বিভক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 2009 সালের শুরুতে ব্যাংক খাতে খেলাপি ঋণ ছিল 22,481 কোটি টাকা। 2025-এর প্রথম প্রান্তিকে এই পরিমাণ দাঁড়িয়েছে 4,20,334 কোটি টাকায়, যা মোট বিতরণ করা ঋণের 24 ভাগের বেশি। জুলাই অভ্যুত্থানের পর প্রতিটি খেলাপি ঋণের প্রতিবেদনেই যেন একটি আরেকটিকে ছাড়িয়ে যাচ্ছে। অভিযোগ উঠেছে, এসব ঋণ অনুমোদন হয়েছে রাজনৈতিক প্রভাব খাটিয়ে ও নজরদারির শিথিলতায় নির্ভর করে। এবার অবশ্য 360 ডিগ্রিতে ব্যাংকগুলোতে সুশাসন নিশ্চিত করতে চায় বাংলাদেশ ব্যাংক। এ লক্ষ্যে নতুন রিস্ক বেস সুপারভিশন আনতে যাচ্ছে নিয়ন্ত্রণ সংস্থাটি। বাজারের ভারসাম্য রক্ষা, ঝুঁকি ও ব্যবসার ধরন বিবেচনায় 12টি ভাগে ভাগ করে জানুয়ারি থেকে নজরদারিতে আসবে 61টি ব্যাংক। এক এক ধরনের প্রোডাক্ট এক এক ধরনের রিস্ক ক্রিয়েট করে এবং সেগুলো কিন্তু ডিপেন্ডিং অন কোন ব্যাংক কোন ধরনের প্রোডাক্ট বেশি ব্যবহার করছে। যারা এসএমই খাতে বেশি আছে, যারা এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি খাতে বেশি আছে, যারা কর্পোরেটে বেশি আছে, যারা ট্রেডে বেশি আছে, বিভিন্ন তাদের সেগমেন্টাল রিস্ক কিন্তু ডিফারেন্ট হবে এবং এক একটা শক, এক্সটার্নাল শক
ভিন্নভাবে তাদেরকে ইম্প্যাক্ট করবে। তবে সুগঠিত অর্থনীতির জন্য রাজনৈতিক প্রভাব বা চাপমুক্ত রাখার কৌশল কি হবে, এমন প্রশ্নে রাজনৈতিক সদিচ্ছা ও গুণগত পরিবর্তন প্রয়োজন বলে মনে করেন গভর্নর। আলটিমেটলি আমাদের যদি রাজনৈতিক মতাদর্শ, রাজনৈতিক ব্যবস্থাপনা বন্দোবস্তের মধ্যেই যদি আমরা গুণগত পরিবর্তন না আনতে পারি, তাহলে এটা আবারও হতে পারে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এটা আমরা রিস্ক বেসড করেও আমরা ঠেকাতে পারবো না। এটা যেটা করতে হবে সেটা হলো যে জনসচেতনতা, রাজনীতিবিদদের অবশ্যই বুঝতে হবে যে এটা করলে পরে আলটিমেটলি তাদের কি পরিণতি হয় সেটা তো তারাও দেখছেন। এই প্রক্রিয়ায় ব্যাংক কোম্পানি আইন পরিবর্তন, পরিচালনা পর্ষদ নিয়োগে আন্তর্জাতিক মান চর্চা নিশ্চিত করা হবে। একই সঙ্গে ব্যাংকের আমানতকারীদের কোনো ক্ষতি হবে না এবং মূল্যস্ফীতি আরও কমে আসবে, এমন আশ্বাস গভর্নরের। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। টানা ৩ মাস কমে গত জুনে মূল্যস্ফীতি নেমেছে ৮.৪৮%, যা ৩৫ মাসের মধ্যে সর্বনিম্ন। ২০২২ সালের জুলাইয়ের মূল্যস্ফীতি নেমেছিল ৭.৪৮%। সোমবার বিকেলে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিসি জুনের মূল্যস্ফীতির হালনাগাদ তথ্য প্রকাশ করেছে। এতে জানানো হয়েছে জুনে খাদ্য মূল্যস্ফীতি নেমেছে ৭.৩৯%, আগের মাসে যা ছিল ৮.৫৯%। নিম্নমুখী রয়েছে খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতিও, নেমেছে ৯.৩৭%। এর আগে ফেসবুকে এক স্ট্যাটাসে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল ইসলাম জানান, অন্তর্বর্তী সরকারের নীতি কৌশলের কারণে মূল্যস্ফীতি দ্রুত কমছে। একটি আন্তর্জাতিক প্রতারক চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করেছে র্যাব ১। ভুক্তভোগীদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় র্যাব ১-এর একটি দল অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের মধ্যে আছেন ২ নাইজেরিয়ান নাগরিক এবং তাদের বাংলাদেশি সহযোগী সুইটি আক্তার। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিদেশি নম্বর ব্যবহার করে বিনিয়োগের প্রলোভনে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ী সহ সাধারণ মানুষকে টার্গেট করে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে চক্রটির বিরুদ্ধে। রাতে কারওয়ান বাজার র্যাবের মিডিয়া সেন্টারের সংবাদ সম্মেলনে জানানো হয়, এই আন্তর্জাতিক প্রতারক চক্র প্রতারণার জন্য ব্যবহার করছে হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম এবং ভুয়া অনলাইন ই-কমার্স ওয়েবসাইট। চক্রের বিকাশ ও নগদ অ্যাকাউন্ট বিশ্লেষণে দেখা যায় প্রায় 18 লাখ টাকার লেনদেন হয়েছে এসব অ্যাকাউন্টে। প্রথমে তারা বিশ্বাস অর্জনের জন্য যারা বিদেশি রয়েছে তারা বিদেশি বিত্তবান ব্যবসায়ী বা বিভিন্ন ধরনের বিনিয়োগে প্রলোভন দেখায়। এখানে বিদেশ থেকে কার্গো সেকশনের ডলার প্যাকেজ, বিভিন্ন ধরনের ইনভেস্টমেন্টের মাধ্যমে আইটেম পাঠানোর মাধ্যমে কার্গো ক্লিয়ারেন্স, গল্প বা প্লট তৈরি করে। তারই পরবর্তী সেকশনে তারা প্রথম দিকে অল্প কিছু টাকা নেয়, পরবর্তীতে কাস্টমস ক্লিয়ারেন্সের মাধ্যমে ফাইনাল যে সে কনসাইনমেন্টটা পাবে অথবা ডলার ক্যাশ আউটটা হবে, সেই জন্য আরও বেশি টাকা দাবি করে এবং পরবর্তীতে তারা বিশ্বাস অর্জন করে টাকা দাবি করে মোবাইলগুলো বন্ধ করে দেয়। গত ২৪ ঘন্টায় ডেঙ্গিতে আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে ভর্তি হয়েছেন 492 জন, যা চলতি বছর একদিনের সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা। এ নিয়ে এবছর ডেঙ্গিতে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 12,763 জনে। একদিনে 3 জনের মৃত্যুতে ডেঙ্গিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 48 জনে। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ এমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের পাঠানো বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। মাত্র 2 ঘন্টার বৃষ্টিতেই খুলনা নগরের অধিকাংশ এলাকা পানিতে তলিয়ে গেছে। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। নগরবাসীর অভিযোগ, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন বছরের পর বছর টাকা খরচ করেও কোনো সমাধান দিতে পারছে না সিটি কর্পোরেশন। চারিদিকে থই থই পানি। মাত্র 2 ঘন্টার বৃষ্টিতে তলিয়ে গেছে খুলনা নগরীর অনেক এলাকা। ইঞ্জিন বিকল হয়ে দাঁড়িয়ে থাকতেও দেখা যায় অনেক যানবাহনকে। সামান্য বৃষ্টি হলেই এমন দুর্ভোগের চিত্র এ নগরে নিয়মিত।
সোমবার বিকেল 4টা থেকে 6টা পর্যন্ত টানা বৃষ্টিতে নগরীর প্রধান সড়ক অলিগলি সহ রাস্তাগুলো জলমগ্ন হয়ে পড়ে। শহরের ময়লাপোতা, ডাকবাংলা, রয়্যাল মোড়, টুটপাড়া, খালিশপুর, নিউ মার্কেট, বাস্তুহারা, মুজগুনি আবাসিক এলাকা, রূপসাঘাট সহ অনেক এলাকায় হাঁটু পানি জমে। জলাবদ্ধতায় বন্ধ হয়ে যায় যান চলাচল। এতে চরম ভোগান্তিতে পড়ে নগরবাসী। সামান্য পরিমাণ বৃষ্টি না হতে আমাদের ভোগান্তি। হাঁটুর উপরে পানি, যদিও অটো তো যাইতেই পারে না, আর রিক্সাওয়ালারা তো প্রশ্নেই আসে না। একটানা বৃষ্টি হয় তাহলে এখানে এভাবে পানি বেঁধে যায়। সিটি কর্পোরেশন বছরের পর বছর বিভিন্ন উদ্যোগ নিলেও অপরিকল্পিত পরিকল্পনায় গচ্ছা যাচ্ছে হাজার কোটি টাকা, অভিযোগ বাসিন্দাদের। যারা দীর্ঘদিন ক্ষমতায় ছিল তারা সমস্যা ছিল, আর বর্তমানে এই সমস্যাটা রয়ে গেছে। এত ড্রেন কারবার হয়েছে, তারপর আমাদের কোনো উন্নতি হয়নি, পানি জলবদ্ধতা রয়ে গেছে। গত 5 বছরে নগরের ড্রেনেজ ব্যবস্থা উন্নয়নে প্রায় 1,500 কোটি টাকা খরচ করেছে খুলনা সিটি কর্পোরেশন। তানজিম আহমেদ, সময় সংবাদ, খুলনা। টাঙ্গাইলে বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে 2 নারী সহ 3 জন নিহত হয়েছেন। এদিকে ময়মনসিংহে ট্রাক চাপায় প্রাণ গেছে ব্যাটারি চালিত অটোরিকশার চালক সহ 2 জনের। অন্যদিকে মুন্সিগঞ্জের গজারিয়ায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে হেলপার নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও 15 জন। সড়কে মৃত্যুর মিছিল যেন থামছেই না। সোমবার দুপুরে ঢাকা থেকে ধনবাড়ী দিকে যাচ্ছিলেন বিনিময় পরিবহনের যাত্রীবাহী একটি বাস। পথে টাঙ্গাইলের বাঘির এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আহত হন 5 জন। তাদের উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে নারীসহ 3 জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে 3 জন আসে, 2 জনকে ঘোষণা করে। একজন মহিলা, তিনি হচ্ছে বয়স্কা, তার কন্যা, তিনি স্পট ডেড। ময়মনসিংহের গফরগাঁওয়ের চৌকাবাজার মোড় এলাকায় ব্যাটারি চালিত অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা পোনাবাহী ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার এক যাত্রী নিহত হন। আহত 3 জনকে উদ্ধার করে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে আরও একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এই ঘটনায় ট্রাক চালককে আটক করেছে পুলিশ। এটা যখন এইভাবে আইতাছে ট্রাকটা তখন হ্যাঁ হয়তো আবার এটা ঢোকাইতেছে, দোকানের মধ্যে একটু সামান্য বাজ্যা করে কামড়া হয়ে গেছে। এদিকে মুন্সিগঞ্জের গজারিয়ায় মালবাহী ট্রাক ইউটার্ন নেওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় ঢাকাগামী জোনাকি পরিবহনের যাত্রীবাহী একটি বাস ট্রাকের সঙ্গে সংঘর্ষ এড়াতে চেষ্টা করলে রাস্তার পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই বাসের সহকারীর মৃত্যু হয়। শেরপুরের নকলায় বাস ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় সিএনজিতে থাকা শিশুটির বাবা মা চালক সহ আরও 5 যাত্রী আহত হয়েছেন। কনক আজাদ, সময় সংবাদ। এবার আন্তর্জাতিক সংবাদ। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বরখাস্ত করার কয়েক ঘন্টা পরে সাবেক পরিবহন মন্ত্রীর মরদেহ উদ্ধার হয়েছে। সোমবার সকালে প্রেসিডেন্ট পুতিনের আদেশে বরখাস্ত হন পরিবহন মন্ত্রী রোমান স্তারোভইট। মন্ত্রী হওয়ার আগে তিনি ছিলেন রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় কুরস্ক অঞ্চলের গভর্নর। পদচ্যুতির কয়েক ঘন্টা পরে একটি গাড়ির ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায় তার লাশ। নতুন দল গঠনের ঘোষণা দিয়ে মার্কিন রাজনীতিতে নতুন ঝড় তুলে দিয়েছেন ইলন মাস্ক। তবে তাকে রীতিমতো কটাক্ষ করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মাস্কের রাজনৈতিক উদ্যোগকে হাস্যকর আখ্যা দিয়ে তাকে তুলনা করেছেন লাইনচ্যুত ট্রেনের সঙ্গে। এদিকে ছেড়ে কথা বলেননি মাস্কও। ট্রাম্পের বিগ বিউটিফুল বিল ও রাজনৈতিক মতাদর্শের কড়া সমালোচনা করেছেন তিনি। মার্কিন ধনকুবের ইলন মাস্কের নতুন রাজনৈতিক দল আমেরিকা পার্টি গঠনের ঘোষণায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানালেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাংবাদিকদের প্রশ্নের জবাবে মাস্কের রাজনৈতিক উদ্যোগকে হাস্যকর আখ্যা দিয়ে তিনি বলেন, মার্কিন ইতিহাসে তৃতীয় দল কখনোই সফল হয়নি। আমি মনে করি তৃতীয় কোনো দল গঠন করা একেবারেই হাস্যকর। রিপাবলিকান পার্টি দিয়ে আমরা দারুণ সফলতা পেয়েছি। ডেমোক্রেটরা পথ হারালেও আমাদের দেশ সবসময় 2 দলের রাজনৈতিক ব্যবস্থার মধ্যেই ছিল। তৃতীয় দল শুধু বিভ্রান্তিই বাড়াবে। পুরো কাঠামোই 2 দলের জন্য তৈরি। তৃতীয় কোনো দল কখনোই সফল হয়নি। কাজে মাস্ক চাইলে মজা করে দেখতে পারে, কিন্তু আমার দৃষ্টিতে এটা একেবারেই হাস্যকর। এখানেই থামেননি প্রেসিডেন্ট ট্রাম্প। নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে মাস্ককে কটাক্ষ করে লাইনচ্যুত ট্রেন আখ্যা দেন। ট্রাম্পের অভিযোগ, প্রতিশোধের বশেই এই উদ্যোগ নিচ্ছেন মাস্ক। বলেন তার প্রশাসন ইলেকট্রিক গাড়ির ভর্তুকি কমিয়ে দিতে চায়।
পাশাপাশি মাস্কের বিরুদ্ধে ব্যক্তিগত স্বার্থ চরিতার্থের অভিযোগ তুলে বলেন, নিজের বন্ধু জ্যারেড আইজ্যাকম্যানকে নাসার প্রধান করতে ট্রাম্পকে সুপারিশ করেছিলেন মাস্ক। ট্রাম্প আরও বলেন, নাসা মাস্কের বিশাল ব্যবসার অংশ, তাই সেই নিয়োগ বাতিল করেছেন বলেও জানান তিনি। ট্রাম্পের তীব্র আক্রমণের জবাবে মাস্কও সরাসরি কটাক্ষ করেন প্রেসিডেন্টকে। বাজেট বিল নিয়ে ক্ষোভ উগরে দিয়ে বলেন, এই বিল যুক্তরাষ্ট্রকে দেউলিয়া করে দিচ্ছে। তার দাবি, বিলটি ধনীদের কর ছাড় করলেও স্বাস্থ্য ও কল্যাণ খাতে বড় আঘাত হেনেছে। কংগ্রেশনাল বাজেট অফিসের হিসাবে বিলটি 2034 সালের মধ্যে বাজেট ঘাটতি বাড়াবে $3.3 ট্রিলিয়ন। এতে করে 1 কোটিরও বেশি মানুষ স্বাস্থ্য বীমা হারাতে পারেন। এর আগে নতুন রাজনৈতিক দল আমেরিকা পার্টির যাত্রা শুরুর ঘোষণা দেন মাস্ক। তার এই উদ্যোগ রাজনৈতিক প্রতিবাদের রূপ বলেই মনে করছেন বিশ্লেষকরা। মাস্কের দাবি, ডেমোক্রেট ও রিপাবলিকানরা একে অপরের প্রতিচ্ছবি। আমিরুল ইসলাম আলিফ, সময় সংবাদ। আয়ারল্যান্ডে বাংলা সংস্কৃতির বিকাশ ও নারীদের এগিয়ে যাওয়ার গল্প নিয়ে সাড়া ফেলেছে কন্যা জায়া জননী সংগঠন। তাদের আয়োজনে এক মনোজ্ঞ সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়। আগত বাংলাদেশিরা প্রাণ ভরে উপভোগ করেন অনুষ্ঠান। আয়ারল্যান্ড থেকে সৈয়দ জুয়েলের রিপোর্টে বিস্তারিত। মাত্র 2 বছর আগে কয়েকজন উদ্যমী নারী নিয়ে ওয়াটারফোর্ডের রেবেকা কবির একটি দল প্রতিষ্ঠা করেন। নাম তার কন্যা জায়া জননী। আয়ারল্যান্ডে প্রবাসী বাংলাদেশি নারী উদ্যোক্তাদের নিয়ে ঈদ বাংলা বাজার, দেশীয় পিঠা মেলা থেকে শুরু করে বেশ কিছু জমকালো আয়োজন করেছে তারা। এবার 2 বছর পূর্তিতে স্থানীয় শিল্পীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানটিও ছিল মনোমুগ্ধকর। স্থানীয়দের পাশাপাশি শত শত মাইল দূর থেকে বাংলা গান শুনতে আসেন অনেক দর্শক। সংস্কৃতি প্রেমী সেই দর্শকদের ধন্যবাদ জানিয়ে আগামীতে আরো বড় পরিসরে দেশীয় নানা আয়োজন নিয়ে হাজির হওয়ার কথা বলেন আয়োজকরা। পাশাপাশি এমন আয়োজন করায় আয়োজকদেরও ধন্যবাদ জানান আগতরা। সুন্দর একটি প্রাণবন্ত অনুষ্ঠান ছিল, সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠান, অনেক লোকাল শিল্পীদের কণ্ঠে আমরা খুব সুন্দর সুন্দর গান শুনেছি। আজকে আমাদের এই প্রোগ্রামে দূর দূরান্ত থেকে অনেক আপু ভাবিরা সবাই এসেছেন, তাদেরকে আমি মন থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা ফিউচারে আরো বড় করে, বড় পরিসরে আরো অনেক কিছু নিয়ে, অন্যান্য সাবজেক্ট নিয়ে আপনাদের সামনে আসবো। বাংলাদেশে ক্যান্সার আক্রান্ত এক মেয়ের চিকিৎসা বাবদ একটি আবেদনে আগত সবাই অর্থ দান করেন। ছোট্ট একটা চ্যারিটি করলাম আজকে একটা ক্যান্সার পেশেন্টের জন্য। আমি ভাবিনি যে এখানে তো বড়রা তো একজনও বাঁচেনি, সবাই সবার ঝুলি থেকে যেভাবে পারছে সেটা একটা কথার জন্যই হেল্প করছে। তো এটাই ছিল আমাদের গোল। দুপুর 2টা থেকে রাত 9টা পর্যন্ত চলে এই আয়োজন। জুয়েল, সময় সংবাদ, আয়ারল্যান্ড। দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়ায় বাংলাদেশ হাউসের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে আফ্রিকার বিভিন্ন দেশ থেকে অংশ নেন প্রবাসী বাংলাদেশিরা। বাংলাদেশের রাষ্ট্রদূত শাহ আহমেদ শফির সভাপতিত্বে এবং প্রথম সচিব আলমগীর হোসেনের সঞ্চালনায় দিনব্যাপী এই আয়োজনে উপস্থিত ছিলেন চিকিৎসক, শিক্ষক, আইনজীবী ও ব্যবসায়ীরা। এখান থেকে সে পড়াশোনা কুয়েতে অনুষ্ঠিত হলো প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীদের সংবর্ধনা ও মত বিনিময় সভা। মধ্যপ্রাচ্যে ব্যবসা সম্প্রসারণে 2 দেশের উদ্যোক্তারা আলোচনা করেন এই আয়োজনে। বাহরাইনের বাংলাদেশ বিজনেস ফোরামের একটি প্রতিনিধি দল কুয়েতে সফরে গেলে এই সংবর্ধনা ও মত বিনিময় সভার আয়োজন করে বাংলাদেশ বিজনেস কাউন্সিল কুয়েত। ছালমিয়ার ভোজনবাড়ি বলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কাউন্সিলের সভাপতি লুৎফর রহমান মুখাইয়ালী। সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমাদুল ইসলাম। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিজনেস ফোরাম বাহরাইনের সভাপতি আইনুল হক এবং বিশেষ অতিথি ছিলেন সাধারণ সম্পাদক মোহাম্মদ জসিমউদ্দিন। অভিবাসন নীতিতে বড় পরিবর্তন এনেছে অস্ট্রেলিয়া। 1 জুলাই থেকে কার্যকর হওয়া নির্দেশনায় বিদেশি শিক্ষার্থীদের ভিসা ফি ধার্য করা হয়েছে $2000, বাড়ানো হয়েছে জনপ্রিয় স্পন্সর ভিসার বেতন সীমাও। অস্ট্রেলিয়া থেকে SM আমিনুল রুবেলের রিপোর্টে বিস্তারিত।
পর্যটক, অভিবাসন প্রত্যাশী, শরণার্থী কিংবা আন্তর্জাতিক শিক্ষার্থী সবার কাছেই অস্ট্রেলিয়ার ভিসা যেন সোনার হরিণ। 3 দশকের বেশি সময় ধরে বাংলাদেশ থেকে অনেকেই অস্ট্রেলিয়ায় পাড়ি জমালেও দেশটিতে শিক্ষার্থী সহ প্রবাসী বাংলাদেশি সংখ্যা 1 লাখেরও কম। গত 2 বছরে রেকর্ড সংখ্যক বাংলাদেশি শিক্ষার্থী উচ্চশিক্ষার উদ্দেশ্যে অস্ট্রেলিয়ায় এলেও চলতি বছর জুলাই থেকে অভিবাসন ক্ষেত্রে নতুন নীতিমালায় আবারও বাড়তে পারে ভিসা সংক্রান্ত জটিলতা। 1 জুলাই থেকে কার্যকর হওয়া নির্দেশনায় শিক্ষার্থীদের ভিসা ফি ধার্য করা হয়েছে $2000। এমনকি বাড়িয়ে দেওয়া হয়েছে জনপ্রিয় স্পন্সর ভিসার বেতন সীমাও। পর্যটক ভিসা পদ্ধতি আপাত দৃষ্টিতে সহজ হলেও বাংলাদেশিদের জন্য ভিসার সাফল্যের হার কমেছে। অস্ট্রেলিয়ান সরকারের অ্যাসেসমেন্ট স্তরে বাংলাদেশ এখনও 3-এ অবস্থান করায় শিক্ষার্থীদের ভিসার আবেদন প্রক্রিয়ায় জটিলতার সম্মুখীন হতে হয়। নতুন অভিবাসন নীতিতে আছে সুখবরও। দিল্লি নয়, এখন ঢাকায় অস্ট্রেলিয়ান হাই কমিশন থেকেই ভিসার আবেদন ও কার্যক্রম শেষ করতে পারবে বাংলাদেশিরা। এতে বাঁচবে সময় ও খরচ। তবে ইংরেজি ভাষায় দক্ষতা সহ অন্যান্য শর্তে আগাম প্রস্তুতি নিলে ভিসা আবেদনের সাফল্য পাওয়া দুরূহ নয় বলে মনে করছে দেশটিতে বসবাসরত বাংলাদেশি শিক্ষার্থীরা। নিয়ম নীতি যতই কঠিন হোক, বাংলাদেশি শিক্ষার্থীরা যদি বিশেষ করে সামনে যারা আসতে চায় অস্ট্রেলিয়াতে পড়াশোনা করতে, তারা যদি এখন থেকে আগাম প্রস্তুতি নিতে শুরু করে তাহলে কিন্তু অস্ট্রেলিয়াতে এসে পড়াশোনা করা খুব বেশি কঠিন নয়। এমনকি 3-4 বছর পড়াশোনা শেষে তারা চাইলে অস্ট্রেলিয়াতে পার্মানেন্টলি থেকে যেতে পারে এবং ভবিষ্যতে অস্ট্রেলিয়ার নাগরিকত্ব গ্রহণ করতে পারে। SM আমিনুল রুবেল, সময় সংবাদ, অস্ট্রেলিয়া। এবারে খেলার খবর। ইতিহাস গড়ে এশিয়ান কাপের মূল পর্বে খেলা নিশ্চিত করলেও এখনো কোনো পুরস্কারের ঘোষণা করেনি বাফুফে। তবে বড় মিশনে মাঠে নামার আগে সুযোগ সুবিধা বাড়ানোর দাবি জানালেন আফিদা তহুরারা। শক্তিশালী দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ ছাড়াও দ্রুত নারী লীগ আয়োজনের দাবি তাদের। সুযোগ সুবিধা নিশ্চিত করা গেলে বিশ্বকাপেও খেলা সম্ভব বলে মনে করেন অধিনায়ক আফিদা খন্দকার। এশিয়ান কাপের মূল পর্ব নিশ্চিত করে উঠছে বাংলার জয়িতারা। দেশে ফিরে মধ্যরাতে সংবর্ধনায় সিক্ত হন ঋতুপর্ণা আফিদারা। তবে ইতিহাস গড়া এই অর্জনের উপহার স্বরূপ কি পেল বাংলার বাঘিনীরা? দেশের ফুটবল ইতিহাসে সেরা অর্জনের পর বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে এখনো কোনো আর্থিক পুরস্কারের ঘোষণা দেওয়া হয়নি নারী ফুটবল দলের জন্য। বকেয়া আছে বেশ কিছু ফুটবলারের বেতনও। এত আনন্দের মধ্যেও জানিয়ে আক্ষেপ আছে তাদের। কিরণ ম্যাডামের সাথে কথা বলেছিলাম তো মায়ানমারের সাথে খেলার পরে, তো ম্যাডাম বলেছে যে ফেডারেশনে এসে উনি এই বিষয়গুলো দেখবে। আপনারা তো শুনছেন যে কি বলছে না বলছে, তাছাড়া তো আর এমনিতে কোনো কথা হয় না। নিজেদের সুযোগ সুবিধা বাড়ানোর বিষয়ে সোচ্চার নারী দল। শক্তিশালী দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ আয়োজনের দাবি জানান ফুটবলাররা। আর্থিক সচ্ছলতা আর নিজেদের স্কিল ডেভেলপমেন্টে নারী লীগ আয়োজনে বাফুফেকে তাগিদ দিলেন অধিনায়ক। আমাদের ভালো ফ্যাসিলিটিস দরকার, যেমন মাঠের ফ্যাসিলিটিস, তারপর খাওয়া দাওয়া, তারপরে জিমের ইকুইপমেন্টস যেগুলো আছে। আমাদের লেভেল আপ করতে গেলে আমাদের ওই মানের টিমের সাথে খেলতে হবে বেশি বেশি। ফেডারেশনের কাছে এইটাই বলা থাকবে যেন লিগটা যেন নিয়মিত করতে পারে। যারা আমাদের যে র্যাঙ্কিংয়ে বেশি, ওদের সাথে আমাদের ফ্রেন্ডলি ম্যাচ খেলে আমাদের যে অভিজ্ঞতাটা বাড়াতে হবে। অভিজ্ঞ আর তারুণ্যের মিশেলে গড়া দল নিয়ে স্বপ্ন পূরণের পথে কাজে লেগেছে কোচের ওয়ার্ক এথিক্স, জানিয়ে খুশি ফুটবলাররা। যেহেতু আমরা এখানে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছি, তো কাদের সাথে খেলা এগুলো বুঝতে হইব বা আমাদেরও ওই রকম কঠোর পরিশ্রম করতে হইব। তো আমরা তো অবশ্যই আমাদের 100% দেওয়ার চেষ্টা করব। ঋতু আপু অবশ্যই অনেক ভালো খেলে, ওনার থেকে অনেক কিছু শেখার আছে, তো আমি চাইবো যে ওনার মতন করে খেলার। এদিকে গণমাধ্যমে কথা বলতে রাজি না হলেও দলের এমন জয়ে ভীষণ খুশি ব্রিটিশ কোচ পিটার বাটলার। তাজিন খন্দকার, সময় সংবাদ, ঢাকা। দেশের ফুটবলের অভিভাবক সংস্থা যখন নীরব ভূমিকায়, তখন এগিয়ে এলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এশিয়ান কাপ নিশ্চিত করা নারী ফুটবল দলের জন্য 50 লাখ টাকা আর্থিক পুরস্কার ঘোষণা করেছেন তিনি। অথচ কাজটা করার কথা ছিল বাফুফের। প্রতিবেশী দেশ ভারতের ফুটবল ফেডারেশন একই সাফল্যে $50,000 আর্থিক পুরস্কার দিয়েছেন তাদের নারী ফুটবলারদের। অথচ দেশের ফুটবলে সাফল্য উপহার দেয়া নারী দলের প্রতি উদাসীন ফেডারেশন। গেল বছর আগস্টে দ্বিতীয়বারের মতো সাফ জয়ের পর বাফুফে আর্থিক পুরস্কারের ঘোষণা দিলেও সে অর্থ এখনও হাতে পায়নি আফিদারা।
বাংলাদেশ নারী ফুটবল দল দেশের নারী ফুটবল ইতিহাসে প্রথমবারের মতো এত বড় অর্জনের পর ঋতুপর্ণা আফিদাদের হৃদয় উজাড় করা ভালোবাসায় বরণ করে নেন সমর্থকরা। মধ্যরাতের বর্ণিল আয়োজনে সবই ছিল না শুধুই আর্থিক পুরস্কার। প্রথমবারের মতো হাতির ঝিলে এমন আয়োজন। ফুটবলারদের প্রত্যাশা ছিল হয়তো এশিয়ান কাপ বাছাইয়ে ইতিহাস গড়ার পর বাফুফের পক্ষ থেকেও বড় অঙ্কের পুরস্কার ঘোষণা করা হবে। তবে শুধু পাশে থাকার ঘোষণা দিয়ে শেষ বাফুফের তোড়জোড়। বাফুফে দায়সারা সংবর্ধনায় দায়িত্ব শেষ করলেও এগিয়ে এসেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। সংবর্ধনা অনুষ্ঠানের প্রায় 16 ঘন্টা পর ইতিহাস গড়া নারী দলকে 50 লাখ টাকা আর্থিক পুরস্কারের ঘোষণা দিয়েছেন তিনি। প্রতিবেশী দেশ ভারতের দিকে তাকালেই আক্ষেপে পড়তে হয় বাংলাদেশের নারী ফুটবলারদের। গত 23 জুন থাইল্যান্ডে বি গ্রুপ থেকে বাছাই পর্বের কঠিন পরীক্ষায় নামে ব্লু টাইগ্রেস। প্রথম ম্যাচে মঙ্গোলিয়াকে 13-0 গোলে বিধ্বস্ত করে তারা। এরপর পূর্ব তিমুরকে 4-0, ইরাককে 5-0 এবং গ্রুপের শেষ ম্যাচে শক্তিশালী থাইল্যান্ডকে 2-1 গোলে হারায় ভারত। 4 ম্যাচে 12 পয়েন্ট নিয়ে দাপটের সঙ্গে মূল পর্ব নিশ্চিত করে বাসফোরে হালদার প্রসাদরা। 2003 সালে প্রথমবারের মতো এশিয়ান কাপে অংশ নিয়েছিল ভারত, তবে সেবার কোনো বাছাই পর্ব ছিল না। 2022 সালে আয়োজক হিসেবে অংশগ্রহণের সুযোগ মিললেও করোনা মহামারীর কারণে শেষ পর্যন্ত খেলা হয়নি ব্লু টাইগ্রেসদের। বাছাইয়ের বাধা পেরিয়ে প্রথম মূল পর্বের টিকিট নিশ্চিত করায় নারী দলকে রাজস্বিক সংবর্ধনা দিয়েছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। সে সঙ্গে $50,000 মার্কিন আর্থিক পুরস্কার দেওয়া হয় ফুটবলারদের। অথচ একই রকম সাফল্যের পর বাংলার নারী ফুটবলারদের ভাগ্যে জোটে শুধুই গদবাঁধা সংবর্ধনা আর আশ্বাস। আর্থিক পুরস্কারের ঘোষণা দিয়েই বা লাভ কি? শেষ পর্যন্ত তাও আলোর মুখ দেখে না। গত বছর ব্যাক টু ব্যাক সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়ের পর আফিদা ঋতুপর্ণাদের 1.5 কোটি টাকা পুরস্কারের ঘোষণা করেছিল ফেডারেশন। 9 মাসেও তা হাতে পায়নি ফুটবলাররা। মেলে না নিয়মিত বেতন ভাতাও। তাই এশিয়ান কাপের মূল পর্ব নিশ্চিতের পর আর্থিক পুরস্কার ঘোষণা করা হলেও তা আদৌ পেত কিনা নারীরা তা নিয়েও খোদ সন্দেহ রয়েছে ফুটবলারদের মাঝে। কাজী সালাউদ্দিনের দীর্ঘ 16 বছরের শাসন শেষে গত 26 অক্টোবর শুরু হয়েছে ফুটবল ফেডারেশনের তাবিদ আউয়াল অধ্যায়। তবে ভাগ্যের পরিবর্তন হয়নি জয়িতাদের। পারভিন আক্তার, সময় সংবাদ। সেপ্টেম্বর উইন্ডোতে প্রতিপক্ষ হিসেবে নেপালকেই পেল বাংলাদেশ। 6 এবং 9 সেপ্টেম্বর 10 রথ রঙ্গশালায় দুটি ফিফা প্রীতি ম্যাচ খেলবেন হামজা জামালরা। অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশনের অফিসিয়াল সাইটে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সেপ্টেম্বর উইন্ডো কাজে লাগাতে বেশ লম্বা সময় ধরেই কাজ করছিল বাফুফে। তাদের পছন্দের তালিকায় ছিল আফগানিস্তান, চীনা তাইপে এবং মালয়েশিয়ার মতো দল। তবে তাদের কারো কাছ থেকে সাড়া না পাওয়ায় নেপালকেই বেছে নিল বাংলাদেশ। হামজাদের বিপক্ষে খেলতে অনেক আগেই প্রস্তাব দিয়ে রেখেছিল নেপাল ফুটবল। এছাড়াও বাফুফের চেষ্টায় ছিল শ্রীলঙ্কার 4 জাতীয় টুর্নামেন্টে অংশ নেয়া। তবে শ্রীলঙ্কা প্রতিপক্ষ ম্যানেজ করতে না পারায় সেই সম্ভাবনাও নষ্ট হয়। অক্টোবরে হংকংয়ের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের 2টো ম্যাচ খেলবে বাংলাদেশ। এবারে ক্রিকেট। ওয়ানডে সিরিজের অঘোষিত ফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। কলম্বোতে ম্যাচ জিতলেও লম্বা ইনিংস খেলার পরিকল্পনা পুরোপুরি বাস্তবায়ন হয়নি। ক্যান্ডিতে ভালো ক্রিকেট খেলে সিরিজ নিশ্চিত করতে চায় বাংলাদেশ, জানিয়েছেন টাইগার ওপেনার পারভেজ হোসেন ইমন। বৃষ্টির শঙ্কা থাকায় ডিএলএস নিয়েও আছে ভাবনা। অন্যদিকে স্বাগতিক সুবিধা কাজে লাগিয়ে সিরিজ নিশ্চিত করতে চায় লঙ্কানরা। পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় 3টায়। ক্যান্ডি থেকে তারেক হাসান শিমুলের রিপোর্ট। ক্যান্ডিতে এসে স্বস্তির নিঃশ্বাস নিতেই পারে বাংলাদেশ, কারণ গল আর কলম্বোর অসহ্য গরমে হাঁসফাঁস লেগেছিল টাইগারদের। তবে পাল্লেকেলের নাতিশীতোষ্ণ আবহাওয়া কিছুটা হলেও ঘরের আবহ দিবে, আর কলম্বো থেকে নিয়ে আসা জয়ের টাটকা স্মৃতি হাওয়া দিয়েছে আত্মবিশ্বাসের পালে। শেষ ওয়ানডেতে মাঠে নামার আগে খুব বেশি সময় পায়নি বাংলাদেশ। আগের ম্যাচগুলোর মতোই সিরিজ নির্ধারণী ওয়ানডে দিবারাত্রির হওয়ায় যথারীতি ফ্লাড লাইটের আলোয় অনুশীলনে টাইগাররা। তবে 2 বছর আগে এই ভেন্যুতে খেলার অভিজ্ঞতা সঙ্গী মিরাজ ছাড়াও স্কোয়াডের 6 ক্রিকেটারের।
বিশ্রাম কাটিয়ে একাদশে ফেরার সম্ভাবনা প্রবল তাসকিন আহমেদের। সেক্ষেত্রে ছিটকে যাবেন হাসান মাহমুদ। একাদশে পরিবর্তন আসতে পারে ওই একটাই। আমরা তো খেলার মধ্যে আছি, সো আমাদের অলমোস্ট আমরা রেডি জাস্ট আমাদের বেস্টটা দেওয়ার জন্য। লাস্ট ম্যাচে যেভাবে মিরাজ ভাই, পাটোয়ারি এন্ড তানবীর অনেক ভালো বোলিং করছে, সো এটা অবশ্যই আমাদের জন্য ভালো। ম্যাচ জিতলেও ওপেনিং জুটির ব্যর্থতা, মিডল অর্ডারের ক্রাইসিস, পার্টনারশিপ আর ব্যাটারদের ইনিংস বড় করতে না পারা, মোমেন্টাম হারানোর মতো ভুল দেখা গেছে দ্বিতীয় ওয়ানডেতেও। যা কাটানোর প্রতিশ্রুতি আগেই দিয়ে রেখেছিলেন অধিনায়ক মিরাজ, এবার করে দেখানোর পালা। ফার্স্টে গিয়ে অ্যাসেস করতে হবে কেমন উইকেট ডিমান্ড, সো আমরা ওইভাবেই খেলার চেষ্টা করব আমাদের বেস্টটা দিয়ে। প্রথমবার লঙ্কা দুর্গে সিরিজ জয়ের হাতছানি বাংলাদেশের, যে অভিযানে ইংল্যান্ড থেকে ফিরে দলের সঙ্গে যোগ দিয়েছেন হেড কোচ ফিল সিমন্স। ক্যান্ডির একমাত্র অনুশীলন সেশনটা মিস করলেও ডাগ আউটে দেখা যাবে তাকে। পাল্লেকেলে বরাবরই বৃষ্টিপ্রবণ ভেন্যু, এখানে হরহামেশাই বৃষ্টির বাগড়ায় বন্ধ হয় ম্যাচ। আর সবশেষ যে ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল এই ভেন্যুতে, সেটি বৃষ্টির কারণে কোনো ফলাফলের মুখই দেখেনি। সিরিজ নির্ধারণী ম্যাচে বাংলাদেশকে শ্রীলঙ্কার বিপক্ষে খেলতে হবে সব কিছু মাথায় রেখে। ক্যান্ডির পাল্লেকেলে ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম থেকে তারেক হাসান শিমুল, সময় সংবাদ, শ্রীলঙ্কা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দেবো আর একবার। নির্বাচনে যত দেরি হবে তত পেছাবে দেশ, বাড়বে ডেমোক্রেসি বলছে বিএনপি। ফেব্রুয়ারিতেই ভোটের আশা পেছানোর পক্ষে নয় জামায়াত, সুষ্ঠু পরিবেশ নিশ্চিতের আহ্বান। নতুন বাংলাদেশে ফ্যাসিস্ট হলে পরিণতি হবে আওয়ামী লীগের মতো, হুঁশিয়ারি এনসিপির। জুলাই ঘোষণাপত্র নিয়ে ষড়যন্ত্র রুখে দেওয়ার ঘোষণা, গুম খুনের বিচার নিশ্চিতের তাগিদ। এবং জরুরি অবস্থার অপব্যবহার রোধে একমত সব দল, জানালেন আলী রিয়াজ। পরবর্তী সংসদে বিস্তারিত আলোচনা চায় বিএনপি। অন্তর্বর্তী সরকারের সময় সুরাহার পক্ষে এনসিপি। এই ছিল প্রবাসের সময়, সঙ্গে থাকুন সময়ের।